বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল সাক্ষ্যকে বলে, কি আর করব বলুন, আমি তো আপনার মতন অত লেখাপড়া শিখিনি। সাক্ষ্য তখন ঝিলকে বলে, না ঝিল, আজ তোমরা সত্যিই দুর্দান্ত গান গেয়েছো। তোমরা যদি এভাবেই গান গাইতে থাকো তো তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এরপরেই ঝিলের দিদি ঝিলকে গরম দুধ খাইয়ে দেয়। ঝিলের মা সাক্ষ্যকে বলে, বাবা তুমি তো কিছু খাবে না বললে। সাক্ষ্য বলে, আমি তো বললাম আমি এ সময়ে কিছুই খাই না। মিনু বলে, বাবা সেই যখন তুমি আজকের দিন এসেইছ, তবে কি অষ্টমঙ্গলার জোরটা? তখনই ঝিল বলে, মা আমি তোমাকে কতবার বারণ করলাম, তবুও তুমি সেই একই কথা বলছো। উনি তো বলেছেন উনি জোর খুলতে আসেননি, তারপরেও তুমি বারবার কেন এক কথা বলছো? আর তাছাড়াও উনি যদি জোর খোলেনও আমি তো খুলতে রাজি নই, কারণ আমরা কেউই এই বিয়েটা মানি না। সাক্ষ্য তখন ঝিলকে বলে, ও তাই বুঝি? মানে আমি যদি জোর খুলতেও চাই তুমি খুলবে না, তাই তো? ঝিল বলে, হ্যাঁ আমি খুলব না। আর আপনি তখন থেকে ইনিয়ে বিনিয়ে কেন কথা বলছেন? আপনি সরাসরি আমার মাকে বলতে পারছেন না আপনি এই বিয়েটা মানেন না, তাই আপনি এই জোর খোলার নিয়মটাও মানবেন না, সেটা বললেই তো হয়। তখনই সেখানে মেনকা আসে। মেনকা হাতে করে মিষ্টি আর জল নিয়ে এসেছে। মেনকা সাক্ষ্যকে বলে, বাবা এই দেখো, আমি তোমার জন্য বড় দোকান থেকে মিষ্টি এনেছি, আর এই ডিশটাও পরিষ্কার করে এনেছি। এবার তুমি মিষ্টিটুকু খেয়ে নাও। সাক্ষ্য বলে, আপনার কি মনে হয় এই ডিশটা অপরিষ্কার আছে এইভাবে আমি খেতে চাইছি না? আসলে বিষয়টি এমন নয়, আমি এ সময় কিছু খাই না, সেজন্যই খেতে চাইছি না। তখনই মেনকা বলে, তা বলে তুমি বস্তিতে এসেছো আমাদের জামাই, আমাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। তুমি একবার বলেছো খাবো না, অমনি মিনু তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছে, আর কোনো ব্যবস্থাই করছে না। মিনু এইরকমই কিপটে। তা বলে আমরা তো আর ওর মতন কিপটে নই। আমাদের বস্তির জামাই এসেছে, আমরা তাকে আদর আপ্যায়ন তো করবই। আচ্ছা ঠিক আছে, পুরো মিষ্টিটা নাইবা খেলে একটুখানি ভেঙে খাও। সাক্ষ্য বলে, ঠিক আছে আপনি যখন এতবার করে বলছেন, আমি একটুখানি ভেঙে খাচ্ছি। এ বলে সাক্ষ্য একটুখানি মিষ্টি খেয়ে নেয়। মিনু সাক্ষ্যকে বলে, আমি বুঝতে পারছি বাবা, আমাদের এই ঘরে থাকতে তোমার খুব অসুবিধে হচ্ছে, তবুও তুমি যে আজ এখানে এসেছো এই জন্য আমরা খুব খুশি হয়েছি। সাক্ষ্য তখন মনে মনে ভাবে, সত্যি এরকম ঘরে আমি খুব বেশি সময় থাকতে পারবো না। এরকম একটা ঘরে এই মেয়েটা বড় হয়েছে, সবাই একসাথে থাকছে। মেয়েটা তার গানের জন্য তো লড়াই করছে, সত্যি ওর জীবনটা অনেক লড়াইয়ের, অনেকে স্ট্রাগল করছে মেয়েটা। মেনুকা তখন সাক্ষ্যকে বলে, বাবা তুমি কি ভাবছো? সাক্ষ্য বলে, ভাবছি না, অপেক্ষা করছি মহারানীর কখন সব হবে, তারপরে আমার সাথে বাড়িতে যাবে। ঝিল বলে, আমি আপনার সাথে বাড়ি ফিরবো না তো, আজ আমি এখানেই থাকবো মায়ের সাথে। সাক্ষ্য বলে, শোনো ঝিল, তোমার শরীর ঠিক নেই, এ অবস্থায় আমি তোমায় এখানে রাখতে পারবো না। তাছাড়া এখানে থাকলে তোমার ঠিক করে খাওয়া দাওয়াও হবে না, তোমার যেটা এখন খুব বেশি প্রয়োজন। তখনই মিনু বলে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই তো খাওয়াবো বাবা, আমরা চাইলেও তো বেশি কিছু খাওয়াতে পারবো না। সাক্ষ্য বলে, সেটা আমি জানি, আর জানি বলেই ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছি। ঝিল বলে, না আমি কোথাও যাব না, আমি তো বলেই এসেছিলাম আমি কটা দিন এখানে থাকবো। তখনই মিলি বলে, ঝিল এত করে যখন বলছে তুই যা না। তখনই মিনুও বলে, হ্যাঁ মা তুই যা, তুই বরং জামাইয়ের সাথে বাড়ি ফিরে যা। আর তাছাড়াও দেখ, ও তো ডাক্তার, ওর যেটা বলছে নিশ্চয়ই তোর শরীরের কথা ভেবেই বলছে, তোর ভালোর কথা ভেবেই বলছে। ঝিল বলে, মা তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ? মা তোমরা সবাই আমার সাথে কেন এমন করছো? আমি তো থাকার জন্য এখানে এসেছি। তখনই সাক্ষ্য বলে, ঠিক আছে তোমার যদি থাকতে ইচ্ছে করে তো তুমি সুস্থ হওয়ার পরে এসে কটা দিন থেকে যেও, এখন আমার সাথে তোমাকে যেতেই হবে। ঝিলের বন্ধুরাও ঝিলকে বলে, তোর বর তো ডক্টর, ও যা করছে তোর ভালোর জন্যই করছে। ঝিল অনেকটা রাত হয়ে গেল, তুই এবার বাড়ি যা। তখনই ঝিল বলে, তোরা সবাই আমায় তাড়িয়ে দিচ্ছিস? ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি, যেটা করছি তোর ভালোর জন্যই করছি, তোর ভালোর কথা ভেবেই বলছি। এরপরে সাক্ষ্য ঝিলের বন্ধুদের বলে, ও একা একা হয়তো গাড়ির কাছে যেতে পারবে না, ওর মাথাটা হয়তো আবারও ঘুরে আসতে পারে, তোমরা ওকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে এসো। এরপরেই সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে আসে। সাক্ষ্য ঝিলকে বাড়িতে দেখে সাক্ষ্যর বাবা বলে, এই তো সাক্ষ্য ফিরে এসেছে, কিরে সারাদিন তুই কোথায় ছিলি? তখনই শতরূপা ঝিলকে বলে, ঝিল তুমি তো বলেছিলে তুমি বাপের বাড়ি গিয়ে কটা দিন থাকবে, তো আবার সাক্ষ্যর সাথে চলে এলে? ঝিল বলে, আমি তো থাকতেই চেয়েছিলাম, তোমাদের ছেলেই জোর করে আমাকে নিয়ে এসেছে, আমি তবে কি করতে পারি বলো? তখনই সাক্ষ্যর মা বলে, ও তাই বুঝি? সাক্ষ্য তুমি বুঝি ওই বস্তির বাড়িতে গিয়েছিলে?
সাক্ষ্য বলে, মা আমি ওখানে গিয়েছিলাম একটা প্রয়োজনে গিয়েছিলাম। দেখো জির আমার পেশেন্ট, আর ওর ভালোর কথা চিন্তা করেই আমি ওখানে গিয়েছিলাম। সাক্ষর মা বলে, সেসব কথা পরে শুনবো, তুমি বস্তির বাড়িতে কেন গিয়েছিলে আগে সেটা বলো। সাক্ষ্য বলে, মা আমি ঝিলের প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম। কথাটা শুনেই মেজিকা বলে, কিরে তুই আবার ওইসব গান কবে থেকে পছন্দ করলি? হ্যাঁ, তুই কি আবার ওইসব গানের ভক্ত হয়ে গেলি নাকি? সাক্ষ্য বলে, ওইসব ভক্ত টক্ত কোনো বিষয় নয়। ঝিলের শরীর অসুস্থ, তাই আমি ওকে বারবার করে বারণ করেছিলাম, গান গাইতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা তো ওকে জানো, ও কারোর কোনো কথা শুনবে না। ও জোর করে ফাংশন করতে গিয়েছিল, সেজন্যই আমিও ওখানে ছিলাম। সাক্ষর মা বলে, ও হ্যাঁ এবার বুঝতে পেরেছি, তুমি ওখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলে, কখন ঝিল অসুস্থ হবে তখন তুমি তার সেবা করবে, তাই তো? সাক্ষ্য বলে, এক প্রকার সেরকমই মা। তখনই সাক্ষর বাবা বলে, কি রে ঝিল কি আবার অসুস্থ হয়ে গিয়েছিল নাকি? সাক্ষ্য বলে, তাছাড়া আর কি, ও গান গাওয়া শেষে স্টেজ থেকে বেশ এক্সাইটেড হয়ে ফিরছিল, লোকজন ওকে ঘিরে ধরেছিল ছবি তোলার জন্য। সেই মুহূর্তে হঠাৎ করে আবারও অজ্ঞান হয়ে যায়, তাই আমি ঝিলকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম। সাক্ষর মা বলে, ঠিক আছে বাড়িতে পৌঁছে দিলে সেই অবধি বুঝলাম, তুমি আবার ওকে ফিরিয়ে আনলে কেন, সেই সিদ্ধান্ত কখন নিলে? সাক্ষ্য বলে, ঝিলের বাড়িতে গিয়ে ওর বাড়ির অবস্থা দেখে আমার মনে হলো ও ওখানে প্রপার সেবা যত্ন পাবে না, তাছাড়া ওর খাওয়া দাওয়া হয়তো ঠিক করে হবে না, সেজন্যই আমি ওকে এখানে এনেছি। সাক্ষর মা বলে, তো এবার বলো আমরা ওর কি সেবা যত্ন করব? সাক্ষ্য বলে, মা সেবা যত্ন তেমন কিছুই নয়, শুধু এতটুকু দেখতে হবে যাতে ও সঠিক সময়ে খাওয়া দাওয়া করে, সঠিক সময়ে পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়ম করে ফলমূল খেতে হবে। তখনই সাক্ষর মেজকা বলে, তো আমাকে বললেই পারতি, আমি না হয় অনেকগুলো ফল কিনে ওদের বাড়িতে পাঠিয়ে দিতাম, তার জন্য ওকে আবার আনতে গেলি কেন? শতরূপা বলে, বুঝলে না, ওদের বাড়িতে তো লোক সংখ্যা অনেক, তুমি যদি ফল কিনে পাঠিয়ে দাও সবাই হয়তো ভাগ করে খেয়ে নেবে, ঝিলের পেটে হয়তো ফল যাবেই না। তখনই ঝিল বলে, মেজমামি তুমি কি আমার পরিবারকে এতটাই লোভী মনে করো? দেখো আমার পরিবার এতটাও লোভী নয় যে অসুস্থ মেয়ের জন্য রাখা ফল সবাই ভাগ করে খেয়ে নেবে। তাছাড়াও আমাদের পরিবারে আমরা অনেকেই অসুস্থ হই, ছোটবেলা থেকে অনেক অসুখ বিসুখ ঝড়ঝাপটা সহ্য করেছি, কখনো ফল জোটেনি, ফল খেয়ে সুস্থও হতে হয়নি, এবারও ফল খাওয়ার প্রয়োজন নেই, ফল ছাড়াই আমি সুস্থ হয়ে উঠব। সাক্ষ্য বলে, না তোমাকে ফল খেতেই হবে, আর তুমি আমার কথা শুনবে। ঝিল বলে, কেন আপনার কথা আমাকে কেন শুনতে হবে? সাক্ষ্য বলে, কারণ তুমি আমার পেশেন্ট। ঝিল বলে, আপনার তো অনেক পেশেন্টই আছে, আপনি তাদেরকে প্রেসক্রিপশনও লিখে দেন, আপনি কি বাড়ি বাড়ি গিয়ে সবার খোঁজ নেন নাকি, যে প্রেসক্রিপশনে যা কিছু লিখেছিলেন তারা সেই খাবারগুলো খাচ্ছে কিনা? সাক্ষ্য তখন চুপ করে থাকে। ঝিল বলে, দেখুন আমার কোনো ফল খাওয়ার প্রয়োজন নেই। সাক্ষর মা বলে, সাক্ষ্য ওর কথাটা শুনলি তো? শুনলি ওর কথা? ও ফল খেতে চাইছে না, তবে তুই বা কেন জোর করছিস? তাছাড়া আমাদের বাড়িতে তো সবসময় ফল থাকে, আমরা যখন খাই ও খাবে, এখন ও যদি না খেতে চায় ওর মুখে তো আর গুজে দিতে পারি না, ও তো ততটাও বাচ্চা নয়, তাই না? সাক্ষ্য তখন তার বাবাকে বলে, বাবা কাল ঝিলের ব্লাড টেস্ট করতে হবে, তেমন হলে ওকে রক্তও দেওয়া লাগতে পারে। ঝিল বলে, বারে আমার শরীর, আর কেউ আমার কাছ থেকে কোনো মতামত নিচ্ছে না, যার যেটা মনে হচ্ছে সে সেটাই বলছে। সাক্ষর মা তখন সাক্ষ্যকে বলে, সাক্ষর কথাটা শুনতে পেলি, তুই ওর ভালোর জন্য ট্রিটমেন্ট করবি আর ও হয়তো তার বিপরীত ভেবে নেবে, তোকেই দোষারোপ করবে। সাক্ষর বাবা তখন ঝিলকে বলে, শোন ঝিল, তোর ট্রিটমেন্টের জন্য যদি তোকে ব্লাড দিতে হয় তবে দিতে হবে, এই নিয়ে তোর কোনো কথা শুনবো না। ঝিল তখন চুপ হয়ে থাকে। এরপরেই সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, তুই তখন থেকে ঝিলকে পেশেন্ট পেশেন্ট বলছিস, তুই বলছিস ঝিল তোর পেশেন্ট বলে তুই এই করেছিস সেই করেছিস। সাক্ষ্য বলে, বাবা যেটা সত্যি আমি সেটাই বলেছি। সাক্ষর বাবা তখন সাক্ষ্যকে বলে, হ্যাঁ রে, ঝিল তোর পেশেন্ট সেজন্যই কি তুই ওদের শোটা স্পন্সর করেছিস? যেটা শুনে সবাই অবাক হয়ে যায়, ঝিল তো আকাশ থেকে পড়ে। ঝিল মনে মনে যাকে এতটা কৃতজ্ঞতা জানালো, মনে মনে যাকে প্রণাম করলো, সে আর কেউ নয়, সে সাক্ষ্য। মেজকা তখন একগাল হেসে বলে, তো আমাদের এত কথা বলে কী লাভ? তুই যখন নিজেই নিজের কবর খুঁড়েছিস আমাদের তো এত কথা বলার কোনো প্রয়োজন নেই। সাক্ষ্য বলে, আমি তো অনেক শোয়ে স্পন্সর করি, তেমনই করেছি। তখনই সাক্ষর মা বলে, তাই বলে তুমি এদের শোটা কেন করতে গেলে? তখনই সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা তুমি এইসব কথা কোথা থেকে জানলে বলো তো? সাক্ষর বাবা বলে, তুই যে ক্লাবের শো স্পন্সর করেছিস সেখানে আমার খুব কাছের একজন বন্ধু আছে, সেই তো বলল যে তোর ছেলে স্পন্সর করেছে।
তারপরেও সবাই তো এটাই ভাবছে যে ঝিল তোর স্ত্রী এ বাড়িতে থাকে, সেজন্যই তুই এই শোটা স্পন্সর করেছিস। সাক্ষ্য বলে, না বাবা, এমন নয়। তখনই সাক্ষর বাবা বলে, ঠিক আছে, তবে তুই ক্লাবে যা, সবাইকে বলে দে যে তুই এদের শোটা স্পন্সর করতে চাসনি। তখনই সাক্ষ্য বলে, বাবা এত কথা বলার কি খুব প্রয়োজন আছে? সাক্ষর বাবা তখন একগাল হাসি দেন, কারণ সাক্ষর বাবা খুব ভালো করেই বুঝতে পেরেছে ছেলে ইতিমধ্যেই ঝিলের প্রেমে পড়েছে, আর তাই তো ঝিলের ভালো মন্দ নিয়ে তার এত চিন্তা। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।